নির্বাচন শেষ হয়েছে, দেশে নতুন সরকার। নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি। ভোট চুরি করে হয়েছেন, নো ডাউট। এটা আপনারাও জানেন, বাংলাদেশের সব মানুষ জানে, সবাই দেখেছে কিভাবে কি হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে আসনটাতে ঢাকাতে নির্বাচিত হয়েছেন সেটা নিয়েও অনেক আহ, কি বলবো যে বিতর্ক আছে, এবং সেই বিতর্কগুলোর খুব যৌক্তিক ভ্যালিড গ্রাউন্ড এখানে আছে। সো আমরা সেই বিতর্কে না যাই, যেহেতু যারা বিরোধী দলে ছিল, প্রধান বিরোধী দল এখন বাংলাদেশ জামাত ইসলামী, সে জামাত ইসলামী নিজে আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে, তারা মেনেও নিয়েছে। এবং সারা দেশে অবশ্যই নির্বাচন পরবর্তী কিছু সহিংসতা হয়েছে, সেটাও যে মানুষগুলো মারা গিয়েছে, সে মানুষগুলো মারা না গেলে না যাওয়াটা খুবই খুবই আশাব্যঞ্জক হতো, এবং সেটাই প্রত্যাশিত ছিল। তারপরও মারা গিয়েছে, এক জায়গায় একজন নারী ধর্ষণের ঘটনাও ঘটেছে। এইসব বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই উদ্বেগের ব্যাপার আছে। তারপরেও এখন মোটামুটি বলা চলে পরিস্থিতি কিছুটা শান্ত। তো বিএনপির ভাইরা, আপনারা অনেকেই, অনেকের সাথে বিএনপি তো আর এই গত প্রায় সেই 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত, আমি ইলিয়াস হুসাইন, আমাকে আপনাদের চিনতে নিশ্চয়ই বাকি নেই। অনেকেই, অনেক বিএনপির আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারা বলে থাকেন যে ভাই, আপনি এই নির্বাচনের আগে এসে কেন আপনি সরাসরি বিএনপির বিরুদ্ধে গেলেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন, এটা কেন করলেন? তাই ভাই, আপনাদেরকে আবারও বলে রাখি, 2031 সালে বাংলাদেশে আবার যখন নির্বাচন হবে, ওই নির্বাচনে আমি দাঁড়িপাল্লার পক্ষেই ভোট চাবো, এটা আপনাদের আগাম বলে রাখলাম। আপনি যদি মনে করেন যে বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে ধরবো, ওই চরিত্র আমার ভেতরে নাই। আপনাদের ভেতরে যদি পরিবর্তন আসে সামনে নির্বাচনে, তখন দেখব। কিন্তু এই মুহূর্তে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, যিনি বিএনপির খুব মানে কি বলবো যে পজিটিভ রাজনীতি যারা করেন, যারা আসলে ভারতকে অপছন্দ করেন, এই 15-16 বছর 17 বছর ধরে, এটা তো বলার অপেক্ষা রাখে না যে বিএনপির উপরেও কি পরিমাণে নির্যাতনী আওয়ামী লীগ চালিয়েছে। তো আপনাদের চোখের সামনেই ঘটেছে। আপনার দলের যিনি প্রধান আছেন, তিনি এই প্রায় 20 বছর যুক্তরাজ্যে কাটাতে হয়েছে, তিনি দেশে যেতে পারেন নাই, তাকে মারা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যেই তাকে নির্যাতন করা হয়েছে। এগুলো এই বাংলাদেশে ঘটেছে। এবং বেগম খালেদা জিয়া, আহ, তিনি যদি নাকি বেঁচে থাকতেন, তাহলে এই নির্বাচনের এই পরের অবস্থাটা আরো অনেকগুলো সংকটের অনেক সহজ সমাধান হয়ে যেত। তো তিনিও যে মৃত্যুবরণটা করলেন, আমার বিশ্বাস যে তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। অনেকেই মনে করবেন যে না, উনি এখন মারা গিয়েছে, এই জন্য হয়তো অভিযোগ করেন, কিন্তু ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে। যদি সেটা করা নাও হয়ে থাকে, উনি যতদিন ধরে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে চাচ্ছিলেন, তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই, অহেতুক তাকে জেলখানায় আটকে রাখা হয়েছে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তো এই যে নির্যাতনগুলো চলেছে, আপনাদেরকে একদম মুখ পুছে ফেলার, মানে বিএনপির কিছু লোকজনের অবস্থা দেখলে মনে হয় যেন আমরা তাদের বিশাল আকারে শত্রু পাই। নির্বাচনে আপনি যদি চান কোনো প্রতিদ্বন্দ্বী আপনার থাকবে না, সবাই আপনার পক্ষে কথা বলবে, তাহলে তো হাসিনা যেরকম নির্বাচন করেছে সেই নির্বাচন হবে। আপনাকে প্রতিদ্বন্দ্বী নিতে হবে, এবং প্রতিদ্বন্দ্বীদের চাইতে ভালো আপনাকে করে নির্বাচনে জয়ী হতে হবে। এটা এবার যেমন ছিল, সামনে যখন নির্বাচন হবে সেই নির্বাচনেও আপনাকে মাথায় এটা রাখতে হবে। এবং সেই প্রিপারেশন যদি আপনার না থাকে, এবার জামাত ইসলামের সাংগঠনিকভাবে তারা আপনাদের সাথে হয়তো খুব নমনীয়ভাবে দেশের একটা ক্রান্তিকাল চলছিল, এই মুহূর্তে দেশের ভেতরে যদি বিশৃঙ্খলা, আমি আল্লাহর কসম করে আপনাদেরকে একটা কথা বলছি, আমি নির্বাচনের পরে জামায়াতের আমিরের সাথে কথা বলেছি। সেই কথার ভেতরে একদম উনি যা বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আগেই বলছি, উনি যা বলেছেন সেই কথাটাই আপনাদেরকে বলি। ওনার মুখ দিয়ে বললে হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারত। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নির্বাচনের দিন যখন সন্ধ্যার পরে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শুরু হওয়ার পরে আমরা প্রথম দিকে দেখলাম যে সবগুলো আসনে, সবগুলো কেন্দ্রের ভোট যখন ফলাফল প্রকাশ হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে দাঁড়িপাল্লার ভোট বেশি। হঠাৎ করে বিভিন্ন জায়গায় ভোট গণনা বন্ধ হয়ে গেল। প্রথমে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেখানে দেখাচ্ছিল একদম প্রথম পরপর 5টা দাঁড়িপাল্লার, একটা ছিল ধানের শীষের। তো সম্ভবত টাঙ্গাইল 5 বা কোন একটা আসনের ফলাফল দেখাচ্ছিল যে ধানের শীষের, আর সবগুলো দাঁড়িপাল্লার। এখন
এই সময় এসে নির্বাচনের ফলাফল ঘোষণা করা বন্ধ হয়ে গেল। তো বন্ধ হওয়ার পরে যখন কিনা আপনি করলেন, একসাথে কয়েকটা কেন্দ্রের কয়েক ঘন্টা পরে আপনি দিলেন, ২-৩ ঘন্টা থেমে থেকে তারপরে হঠাৎ করে একসাথে, যেমন তারেক রহমানের যে আসনটা খালিদুজ্জামান ভাই যেখানে দাঁড়িয়েছিল, খালিদুজ্জামান যখন কিনা সম্ভবত ১৭টা না কয়টা আসনের ফলাফল তারা একসাথে রিটার্নিং অফিসার আপনার সাইন করে দিয়ে দিয়েছেন যে এটার আলাদা কোনো খবর নাই যে কোন কেন্দ্রে কতটুকু। যেটা আমি নির্বাচনের আরো ১ সপ্তাহ আগে থেকে বারবার বলছিলাম যে কারচুপি যেটা হতে পারে, এই যে বলা হয় মানে আধ্যাত্মিক কথাবার্তা বলা হয়, ভারত আমাদের এখানে জোর করে বসায় দেওয়া যায়, ভারত যা চায় তাই হয়, আমেরিকা যা চায় তাই হয়। এটা আমি মানি না, এটা আমি মানতে চাইও না, ভবিষ্যতেও মানবো না যে তারা এসে তারপরে ওই কালো জাদু করে তারপরে কাউকে ভোট বেশি পাওয়ায় দেয়। এটা আমাদের দেশের যে ইঞ্জিনিয়ারিং যে মেকানিজম সেটার মাধ্যমেই এটা করা হয়। তো সেটা কিভাবে করা হয়? ধরেন আপনি ফলাফল ভোট হয়েছে এক রকমের, আর রিটার্নিং অফিসারের অফিসে যখন যায় তখন রিটার্নিং অফিসার ঘোষণা দেয় আরেক রকম। এই জন্য আমি বারবার বলেছিলাম যে প্রতিটা কেন্দ্রের ফলাফল, কেন্দ্রে যারা থাকবে এজেন্টরা, তারা ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করে তারপরে এই কেন্দ্র ছাড়বে। কিন্তু জামাত ইসলামের বিভিন্ন জায়গাতে এই অভিযোগটা আমি নিজেও পেয়েছি যে জামাতের ধরেন এক জায়গায় আমি জামাতের একজনকে জিজ্ঞেস করছিলাম এই যে কি বলে মামুনুল হকের কেন্দ্রে। তো মামুনুল হক হুজুরের এই কেন্দ্রটাতে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উনি পাশ করেছিলেন। বপি হাজ্জাজ এখানে পাশ করেন নাই। কিন্তু ওনার এখানে এজেন্ট নাই। পরে আমি জিজ্ঞেস করলাম যে এই কেন্দ্রটাতে এজেন্ট ছিল না। পরে উনি খোঁজ নিয়ে আমারে জানালেন যে ওইখানে একজন নারী এজেন্ট ছিল। তিনার ছোট বাচ্চা ছিল, তিনি চলে গিয়েছেন। আরেক জায়গায় একজন গিয়েছিলেন নামাজে, ওই ফাঁকে যা করার করে ফেলেছে। সো আপনাকে এই প্রিপারেশন রাখতে হবে যে এমন একজনকে দিতে হবে যে ২৪ ঘন্টা থাকতে পারবে। যতক্ষণ দরকার হয় এই ফল বের না হওয়া পর্যন্ত তাকে থাকতে হবে। এরকম ঘটনা নিশ্চয়ই আরো অনেক জায়গাতেই ঘটেছে। এই ঘটনাগুলোকে যাতে ঘটানো না হয় সেটা ব্যবস্থা করতে হবে। তো আমি আমির সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনারা যখন ফলাফল দেখলেন যে কয়েক ঘন্টা বন্ধ রেখে এরপরে এই ফলাফল দেওয়া হলো, হঠাৎ করে ১০টা, ১৫টা, ২০টা কেন্দ্রের একসাথে ফলাফল দেওয়া হচ্ছে। এই ২-৩ ঘন্টা যখন বন্ধ ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে, চ্যানেল 24, ৭১ টিভি, সময় টিভি, তারপর আরো কয়েকটা টেলিভিশন আছে। এরা আপনার রেজাল্ট দেওয়া শুরু করলো কি যে সব জায়গায় বিএনপি, সব জায়গায় বিএনপি। জামায়াতের যে আসনগুলো আমি নিজে ধরেন যেগুলোর খবর জানছিলাম, যেমন আমার বাসা চুয়াডাঙ্গাতে, আমি চুয়াডাঙ্গার দুটোতেই রেজাল্ট পেয়েছি যে দুটো জিতে গিয়েছে। কুষ্টিয়াতে ৩টা রেজাল্ট পেয়েছে জিতে গিয়েছে। নীলফামারীতে জিতেছে, সাতক্ষীরাতে জিতেছে, যশোরে খবর পেয়েছে। কিন্তু সেগুলো রেজাল্ট দেওয়া হচ্ছে না, সেগুলো বলছে না। সব বিএনপি, বিএনপি, বিএনপি এবং মানে আজগুবি রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে চ্যানেল 24, তারপরে এই সময় ৭১ এই টেলিভিশনগুলোতে। তো আমি সাহেবকে বললাম যে আপনারা এই সময়টাতে আপনারা কোনো প্রতিবাদ করলেন না কেন? যখন দেখলেন যে আপনাদের রেজাল্ট আর দেওয়া হচ্ছে না, ওই জায়গাতে আপনাদের উচিত ছিল। ঢাকা ৮, মির্জা আব্বাস কখনোই পাশ করে নাই। মির্জা আব্বাসের এখানে কি হয়েছে সেটা বাংলাদেশের সব মানুষ দেখেছে। যে বিএনপি করে সেও জানে কিভাবে পাশ করানো হয়েছে তাকে। তো এই জায়গাগুলোতে তো আপনারা যখন দেখলেন যে ঠিক আছে ঢাকা ১৩য় আমার শেষ, ১৩র পুরো এস্টাবলিশমেন্টটা আপনি ১৪ নিয়ে যেতে পারতেন, ১১ নিয়ে যেতে পারতেন, ৮ নিয়ে যেতে পারতেন। এটা করা হয় নাই কেন? যেমন নাহিদের আসনে জামাত ইসলামের বিশাল প্রস্তুতি ছিল। সেইখানে কিন্তু কারচুপি করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত পারে নাই। তো এখন এইখানে এগুলোতে করা হলো না কেন? মির্জা আব্বাসের আসনটাতে সেখানে যেখানে কোনো সিল মারা নাই, এক জায়গায় কালো দাগ আছে, তারা নিজেরা দাগ দিয়েছে। দাগ দিয়ে তারা বলেছে যে এটা এই পেয়েছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিল যে যেখানে কালো দাগ পেপারের যেকোনো এক জায়গায় যদি নাকি থাকে, দাগ থাকে, সেটাই ধানের শীষ হিসাবে গণ্য করা হবে। কেন? ধানের শীষ ছাড়া কি আর কোনো মার্কা নাই ওইখানে? এটা করা হয়েছে। তো এই আমি যতটুকু আমি আপনাদের কাছে সবকিছু বলছি না, কিন্তু আমি যতটুকু ভেতরে মানুষজনের সাথে কথা বলে বুঝেছি যে এই নির্বাচনটার আসলে এরকম একটা ফলাফল জামাতকেও আগে থেকেই বলে রাখা হয়েছিল যে আপনাদেরকে মেনে নিতে হবে। পরিস্থিতি যদি আপনাদের যায় এবং সেই ক্ষেত্রে যদি কোনো দেশে খারাপ একটা দিকে যায়, তখন কিন্তু আপনারা সামলাতে পারবেন না। আমসালা সব সমানে যাবে। জামাত ইসলাম মেনে নিয়েছে। ঠিক আছে, আমরা তো মানে ভাই জামাত ইসলামের হারানোর কিছু নাই। জামাত ইসলাম আজকে বাংলাদেশের প্রধান বিরোধী দল। ৩২% ভোট পেয়েছে তারা। না, ৩৭%।
37% ভোট পেয়েছে তারা, বিএনপি পেয়েছে 52%। খুব বেশি পার্থক্য নাই তো এত কিছু করার পরেও। এই যে আমরা গত প্রায় ১.৫ বছর, বিশেষ করে সব শেষ ৬টা মাস ধরে আমরা বট বাহিনীর কথা শুনেছি। তো বট বাহিনী হইলেই ৩২% সব কি বট নাকি? ভোট কি অনলাইনে হয়েছে, ফেসবুকে হয়েছে? ভোট তো সরাসরি হয়েছে। তাহলে এই যে ৩৭% ভোটটা পেল জামাত ইসলাম, তাহলে এই ভোট কোত্থেকে আসলো? অতএব জামাত ইসলাম ভোট পেয়েছে, এবং জামাত ইসলাম যেই ভোট পেয়েছে, যদি সব বিতর্কের বাইরে যে মনে করি যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, এই সুষ্ঠু নির্বাচন হয়ে থাকলেও জামাত ইসলামের জন্য বিশাল ব্যাপার। আজকে এই ২০২৬ সালে এসে আমরা কথা বলছি। কারণ আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই বিএনপি জিতে গেল, জামাত হেরেছে, তাতে সমস্যা কি? জামাত কি সারা জীবন ক্ষমতায় থাকবে নাকি? আমি জামাতকে পছন্দ করি, জামাত সারা জীবন ক্ষমতা, জামাত বিরোধী দলে যাবে, জামাত ক্ষমতায় আসবে, এটাই তো আমরা চেয়েছি। তাতে সমস্যাটা কোথায়? শেখ হাসিনা দেশে নাই, এইটার চাইতে সন্তুষ্টি আর কিছু নাই। এখনো ভাই, এখনো মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে মনে হয় যেন শেখ হাসিনা কি নাই, আসলে এটা সত্যি কল্পনার ভেতরে আসে। তো আমার কথা হলো যে আপনারা যখন কিনা একসাথে রাজনীতি করেছেন, একসাথে জেল খেটেছেন, একসাথে গুম হয়েছেন, এখনো পর্যন্ত বিএনপির লোকজন আপনার খুঁজে পাওয়া যায় না, এরকম অনেক মানুষ আছে না? ইলিয়াস আলী কোথায় আমরা জানি না, চৌধুরী আলম কোথায় জানি না, এরকম অনেক মানুষ আছে যাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই যে যিনি এমপি নির্বাচন করেছেন তুলি, তিনার ভাই জানে না এখনো সে কোথায় আছে। এই যে গুমগুলো হয়েছে, খুনগুলো হয়েছে, খিলগাঁয়ের জনি, তার বুকের মধ্যে 10টা না 12টা গুলি করা হয়েছে, মৃত্যুর পরেও তার বুকে গুলি করা হয়েছে। এগুলো কি ভাই অনেকদিন আগের কথা নাকি? মাত্র এই 2-3 বছর আগের মধ্যে, এর মধ্যেই সবকিছু ঘটেছে। আজকে আপনারা কোথায় থাকতেন? সেই জামাত ইসলাম আজকে প্রধান বিরোধী দল, কথা বলতে পারে, তার একটা কর্মীর উপরে কোনো নির্যাতন হলে সরাসরি যায় সে প্রতিবাদ করতে পারে, সে সেখানে যায় মানে প্রতিরোধ গড়ে তুলতে পারে। তা এটার চাইতে বড় আর কি হইতে পারে? বিএনপি এখন ক্ষমতায়, ভাই স্বপ্ন দেখেছেন? এটা স্বপ্নেও কল্পনা করেছেন যে ২০২৬ সালে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে? এখন কথা বলতে গেলে তো ভাই অনেক বড় বড় কথাবার্তা বলা যায়। আমরা এই কথাবার্তা নিয়ে যদি তর্ক করতে চান, তর্ক করে পারবেন না। আমরা ওই যে 10 ডিসেম্বর আমরা দেখি না ইয়েতে আপনার যে মিটিংটা হইলো আপনাদের, শেষ পর্যন্ত নিয়ে গরুর হাটের মধ্যে নিয়ে করতে দিতে চেয়েছিল, আপনার জনসভা করতে দিতে চেয়েছিল, মনে আছে সেটা? সারা দেশের মানুষ মানে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করত। একটা ককটেল ফুটেছে, তাও অনেক দূরে, সেই কাকরাইল মোড়ে না কোথায়, আপনার মহাসচিব পরবর্তী কর্মসূচি ঘোষণা না করে দৌড় দিয়েছিল, আবার ফের স্টেজে উঠে এসে এরপরে কর্মসূচি ঘোষণা করে তাড়াতাড়ি দৌড়। এটি তো আপনারা ভাই খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক সরাইতে পারে নাই 1.5 বছর। এটাই তো আপনারা। খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে গিয়েছে, কিছু করতে পেরেছেন? কি করতে পেরেছেন? চিকিৎসা, এই যে মহিলাটাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, বাড়িতে ছিল তখন, তো জেলখানায় না, বাড়িতে ছিল, সেখান থেকেও তাকে বিদেশে নিতে দেওয়া হয়নি। কি করেছেন তার জন্য? মহিলা মারা গিয়েছে, এই তিলে তিলে ধুকে ধুকে তারপরে মারা গিয়েছে। সো এত বড় কথাবার্তা বলে লাভ নাই। এই দেশে আপনি রাজনীতি করবেন, বিরোধী দলে যাবেন, আবার ক্ষমতায় আসবেন, সরকারি দলে থাকবেন, বিরোধী দল আপনারা অনেকভাবে জ্বালাবে, সব ঠিক আছে, এটা পার্ট অফ পলিটিক্স। কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ যখন আপনার বিরোধী দল বা আপনি বিরোধী দল আর আওয়ামী লীগ সরকারি দলে থাকে, ওই সময় পরিস্থিতি কি হয় সেটা আপনারা এই গত 15 বছরে দেখেছেন। অতএব এইটুকু দিয়েই চিন্তা করেন। আজকে সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে করা হচ্ছে, কি বলে, ওই যে আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আপনারা খুলে দিচ্ছেন। এই যে পার্টি অফিসগুলো খুলে দিচ্ছেন না, এটা যদি মনে করেন এই আমাদের এই বুকের ভেতরে না এটাতে ব্যথা হয়। এই যখন দেখি যে আওয়ামী লীগের পার্টি অফিস, আজকে সকালে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি, তখন বাংলাদেশ সময় সকালবেলা দেখলাম যে মাদারীপুরের ওই দিকের কোন এক এমপি সহ, এক নারী এমপি সহ আরো 3 জনের জামিন হয়েছে। কোন গ্রাউন্ডে জামিন হলো? কিভাবে জামিন হইল? এগুলো যদি মনে করেন যে আওয়ামী লীগ আপনার জন্য বেটার অপোজিশন, এই 17 বছরের শিক্ষা না হইলে তো আর কিছু বলার নাই। যদি শিক্ষা হয়ে থাকে তাহলে এগুলো থামায়। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে দিবেন, কোনো সমস্যা নাই, রাজনীতি যে মনে চায় করুক। আওয়ামী লীগ কি করেছে, কিভাবে দেশ চালিয়েছে বাংলাদেশে মানুষ দেখেছে। মানুষ যদি তারা ভোট করতে দেন, কিন্তু বিচার হইতে হবে। এই একজন এমপি কিভাবে ছাড়া পায়,
সাধারণ কর্মী, গ্রামের ওয়ার্ডের একজন কর্মী, তারে নয় বুঝলাম যে আপনি 1.5 বছর হয়েছে, ওকে ঠিক আছে, ওরে ছাড়ো এবার। তো একজন এমপি কিভাবে ছাড়া পাইলো? শেখ হাসিনার পরিবার রাজনীতি করতে পারবে যদি চায়। এগুলো আপনারা যখন বলেন তখন খুব কষ্ট হয়। যেই কারণেই নির্বাচনের আগে এসে আমাদের এই পক্ষ সরাসরি নেওয়ার কোনো সুযোগ ছিল না। আজকে যারা এই প্রশ্ন করেন যে ভাই কেন দাঁড়িপাল্লার পক্ষে গেলেন, তারা গতকাল যখন কিনা শপথ নিল, ওই সময় কিছুটা টের পেয়েছেন যে কেন আমরা জামাত ইসলামের পক্ষে গিয়েছিলাম। তারা প্রথম দিনেই এই শহীদের এতগুলো রক্তের সাথে তারা বেইমানি করেছে। এই গাদ্দারি আল্লাহ সহ্য করবে না। আপনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, মায়ের জানাজায় অংশ নিতে পেরেছেন, তারপরে শেষ মুহূর্তে পর্যন্ত অন্তত লাশ তো দেখতে পেরেছেন। এটা এই শহীদদের কারণে। এই যে কয়দিন আগে মানুষগুলো মারা গেল, এরা জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি কোনো রাজনৈতিক দল বুঝতো না। এরা সাধারণ মানুষ। দমন পীড়ন নির্যাতন, দেশের এই খারাপ অবস্থা, এগুলো দেখে তারা আস্তে আস্তে প্রতিবাদী হয়ে উঠেছে, তারপরে রাস্তায় নেমেছে, গুলি খেয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে। তাদের সাথে গাদ্দারি করলেন জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে। তো এই জিনিসগুলি যদি না করেন তাহলে আমাদের ভাল লাগবে। আপনারা দেশ চালান, কোনো সমস্যা নেই। আপনাদের কাছ থেকে রুটি খাইতে যাব না, রুটি খাওয়ার লোক বহুত আছে, যারা খাইতে চায় তাদেরকে দেন, কোনো সমস্যা নেই। আমার একটাই পলিসি, সেটা হয়েছে যে ইন্ডিয়া এই দেশে কোনোদিন আর মাতবাড়ি করতে পারবে না। অতএব এই ইন্ডিয়া, আওয়ামী লীগ এখনো পর্যন্ত সেই ইন্ডিয়ার সবচেয়ে পছন্দের দল, এবং আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় আসলে আবারও ইন্ডিয়া সে আগের মতোই করবে। সো তাদেরকে আসতে দিয়ে না, আপনাদের পায়ে ধরে অনুরোধ করলাম, আর কিছু না। তো যেটা বলছিলাম যে জামাতের আমির উনি এই কথাটা বলেছেন যে আমাদের যদি নাকি ওই সময় ইলিয়াস, আমরা যদি নাকি গ্যাঞ্জাম করতাম, তাহলে আমাদের কাছে গোয়েন্দার তথ্য ছিল যে এখানে আওয়ামী লীগ নামবে মাঠে, এবং আওয়ামী লীগের সাথে বিএনপিরও কিছু লোকজন নামবে, নেমে তারা প্রচন্ড বিশৃঙ্খলা করবে, দেশটা একটা গৃহযুদ্ধের দিকে যাবে। আমরা ওই দিকে যেতে চাই নাই, এই জন্য আমরা কোনো কিছু বলি নাই। তো এই যে জামাতের আমিরের মতো একজন মানুষ এতটুকু মানে স্যাক্রিফাইস করেছে, ধরেন আমি জামাত ইসলাম পাশ করলে কি হইতো? হ্যাঁ হয়তো, ধরেন মনে করেন যে আমার জন্য বাংলাদেশের রাস্তাটা অনেক ইজি হয়ে যাইতো। আমি ভাই বাংলাদেশে গিয়ে মন্ত্রীও হইতাম না, এমপিও হইতাম না। এমপি হইলে আমি তো হয়তো জামাতের কাছে চাইলে আমার এমনিতেই দিত। আমি হইতে চাইনি তো ভাই। তো আমি চাইনি ওইটা, আমি এখনো চাই না, ভবিষ্যতেও চাবো না। এটা আল্লাহ বাঁচায় রাখলে তারপরে দেখবেন। আমার রাস্তা ভাই ওই একটা, আওয়ামী লীগ আর ইন্ডিয়া, এর বাইরে কিচ্ছু নাই। কিন্তু উনি তো প্রধানমন্ত্রী হইতেন, যিনি প্রধানমন্ত্রী হইতেন সেই ব্যক্তি মানে এত ঠান্ডা মাথায় আমার সাথে বলতে পারেন যে ইলিয়াস, আমরা ওই সময় কিছু করলে দেশের অবস্থাটা খারাপ হইতো। আগে বলেছি, আল্লাহর কসম করে বললাম যে